বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ, বাঁচাও ইউনূস, বাঁচাও দেশ। বাংলাদেশের 7 কোটি শ্রমিক যদি রাস্তায় নামে, স্ট্রাইকারের মালিক তো দূরের কথা, এখন যারা নতুন বাংলাদেশের সংস্কারের কথা বলতেছেন, আপনারাও পার পাবেন না। রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলেই কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না, বরং ভিতরে ভিতরে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন শহরের নির্বিঘ্ন আশ্রয় থেকে বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। সেখানে বসেই দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন। কলকাতার মাটি অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা যে ভয়ঙ্কর চাপে, অনেক আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার সাথে আলাপ করেছেন। শেখ হাসিনা তাদের পরামর্শ দিয়েছেন দেশে ফিরে যেতে। বাংলাদেশে কি আরেকটি সামরিক অভ্যুত্থান ঘটতে যাচ্ছে, অথবা আরেকটি বিপ্লব? শেষ পর্যন্ত প্রফেসর ইউনূস কি ক্ষমতা থেকে চলে যাচ্ছেন? বাংলাদেশ তাদের হাতে চলে যাচ্ছে। সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে, সামরিক কূপ পাল্টা কূপ মতো ঘটনা ঘটতে যাচ্ছে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব কিনা? আওয়ামী লীগের সাথে সবচেয়ে শক্তিশালী যে 5টি উইং জড়িত, এই 5টি উইং যদি বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা সম্ভব না হয়, বাংলাদেশ আওয়ামী লীগও বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা কখনোই সম্ভব হবে না। সেনাপ্রধানের ওপরে হাসিনার একটু বিরক্তি ছিল, কিন্তু এখন সেনাপ্রধান সেই বিরক্তিটা কাটিয়ে উঠতে পেরেছেন। তার হাসিনার প্রতি তার আনুগত্য ফের দেখাতে শুরু করেছেন। ফলে ইউনূস সরকারের ওপরে একটা চাপ বোধহয় খুব শীঘ্র আসতে পারে। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে কি হতে চলেছে? রাষ্ট্রের বড় ধরনের কোনো পরিবর্তন হতে চলেছে, যেটা সরকার ঘোষণা দিয়েছে যে 30 কার্য দিবসের মধ্যে তারা সেটা ডিক্লেয়ার করবে। এই সরকার বিপ্লবী সরকারে রূপান্তরিত হলো এবং রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের অন্যান্য যে কলকব্জা রয়েছে, সেই কলকব্জা সবগুলো বিকল করে দিয়ে একটা নতুন শাসন জারি করা, যে শাসনে নতুনভাবে চলবে, নতুন সংবিধানে সবকিছু চলবে, সেদিকে কি এগোচ্ছে দেশ। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। সেই প্রফেসর ইউনূস এমন কি করলেন যে তার কাছে এখন বন্দরের ব্যাপারে আমরা ভরসা করতে পারছি না? গার্মেন্টস সেক্টর কি বিদেশিদের কারণে ডেভেলপ করে নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে বর্তমানে চলমান রাজনীতি, যে প্রসঙ্গ বা চলমান যে রাজনীতি আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ। দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা সংক্ষেপে করে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা না বলে বাকি অংশগুলো একটু দেখি। খবরে বলা হচ্ছে যে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ। সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের উপর বড় মানসিক চাপ তৈরি হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত। এই পুশব্যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো না করলেও স্বল্প সময়ের মধ্যেই তাদের উপর এ খড়গ নেমে আসবে বলে জানা গেছে। সংবাদ মাধ্যমটি এমন খবর দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা ভারতে অবস্থান করছেন সংখ্যাটি বিপুল। বলা হচ্ছে প্রায় পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় বিভিন্ন জায়গা মিলিয়ে প্রায় সারা দেশের নেতাকর্মী, কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু করে সারা দেশের নেতাকর্মী মিলিয়ে প্রায় 1.5 লক্ষের মতো মানুষ বসবাস করছে। এর মধ্যে অনেকের ভিসা নেই, অনেকে পাসপোর্ট ছাড়াই গেছেন, অনেকে বিশেষ করে সংসদ সদস্যদের বা মন্ত্রীদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবে অবৈধ হয়ে গেছেন তারা। তাদের ক্ষেত্রে কি হবে? এই খবরটার সূত্র ধরেই বলা হচ্ছে যে অনেক আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার সাথে আলাপ করেছেন। শেখ হাসিনা তাদের পরামর্শ দিয়েছেন দেশে ফিরে যেতে। কিন্তু বাস্তবতা হলো দেশে ফিরে আসবার কি পরিবেশ আছে? সেই জায়গায় যদি পরিবেশ না থাকে তাহলে আওয়ামী লীগ নেতারা কিভাবে দেশে ফিরে আসবেন কিংবা তৃতীয় কোনো দেশে যাবেন সেই উপায়টাও কিন্তু অনেকের হাতে নেই। কারণটা হচ্ছে অনেকের হাতে পাসপোর্ট নেই, আকস্মিক দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে। এই অবস্থায় আওয়ামী লীগ নেতারা কি আসলে ভয়ানক সংকটে পড়তে যাচ্ছেন? আবার ভারত সরকার কোনটা আওয়ামী লীগ নেতাকর্মী আর কোনটা আওয়ামী লীগ নেতাকর্মী না নয় এটি বা চিহ্নিত করবেন কিভাবে?
আওয়ামী লীগ নেতা কর্মী তাদেরকে যদি ছাড় দেয় ভারত সরকার, সেটাই দিবেন বা কিভাবে? কারণ আওয়ামী লীগ নেতা কর্মীর ছত্র ছায়ায় যদি কোনো জঙ্গি লুকে থাকে ভারতের কোনো রাজ্যে, সেই রিস্কটা ভারত নেবে কিভাবে? সবকিছু মিলিয়ে পাক ভারত উত্তেজনা এবং বাংলাদেশের সাথে সম্পর্ক কঠিন ক্রান্তিকাল অতিবাহিত হচ্ছে। এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের ভাগ্যে কি ঘটতে পারে। আবার অনেকে এমনও হতে পারে যে দেশে ফেরা তাদের জন্য জীবন হুমকির মুখে পড়তে পারে। সেই জায়গায় ভারত সরকার যদি তাদেরকে অ্যারেস্ট করে অবৈধ অভিবাসী হিসেবে, তারা হয়তো এটিও বরণ করে নিতে পারেন যে ভারতের জেলে আশ্রয় নেবেন। তবুও এই মুহূর্তে বাংলাদেশে আসা তাদের জন্য কঠিন ব্যাপার। আপনাদের মনে আছে নিশ্চয়ই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন এবং ভারত সরকার কর্তৃক তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন এবং অ্যারেস্ট হবার পরে নানা রকম আইনি জটিলতা পেরিয়ে তিনি আজকে মুক্ত বাতাসে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন। ঠিক তেমনই আওয়ামী লীগ নেতা কর্মীদের ক্ষেত্রেও কিন্তু এমনটা হতে পারে যে বাংলাদেশে এসে মৃত্যুর মুখে পড়ার চাইতে ভারতেই হয়তো স্বেচ্ছায় অ্যারেস্ট হয়ে যাবেন অনেকে, এমনটা হতে পারে। কিংবা ভারত সরকার শেষ পর্যন্ত বাংলাদেশের এই বিপদগ্রস্ত নাগরিকদের জন্য কড়াকড়ি আরোপ করে কিনা সেটিও একটা বিষয়। সেটি দেখবার জন্য আমাদের সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে। বাংলাদেশে কি আরেকটি সামরিক অভ্যুত্থান ঘটতে যাচ্ছে, অথবা আরেকটি বিপ্লব? শেষ পর্যন্ত প্রফেসর ইউনূস কি ক্ষমতা থেকে চলে যাচ্ছেন? সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে, সামরিক কু পাল্টা কুর মতো ঘটনা ঘটতে যাচ্ছে। এই ব্যাপারে আমার কাছে কনক্রিট কোনো তথ্য না থাকলেও সাম্প্রতিক সময় অনেক ঘটনা প্রবাহ আমাকে বা আমরা বুঝতে পারছি রাষ্ট্রের অভ্যন্তরে কিছু ঘটতে আসলে যাচ্ছে। এবং সেনাবাহিনীর সাথে প্রফেসর ইউনূসের বন্ধুত্ব না দূরত্ব সেটাও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা প্রকাশ করছে, যে যার মতো করে বক্তব্য প্রচার করছে। আবার দেখছি এই ব্যাপারে প্রফেসর ইউনূস বা সেনাবাহিনীর আইএসপি কোনো ব্যাখ্যাও দিচ্ছে না, কথা বলছে না। এখানে প্রথম ভুলটা হলো বিএনপির। যখন ছাত্ররা একদম শুরুতেই প্রেসিডেন্ট চুপুর বিদায়ের দাবি তুলল, আন্দোলন শুরু করলো, তখন আমরা দেখলাম বিএনপি একেবারেই সমর্থন দেয়নি। একটা বড় দল সমর্থন না দিয়ে শেষ পর্যন্ত চুপুকে বিদায় করা সম্ভব হয়নি। এখন শেখ হাসিনার মূল তুরুপের তাস হচ্ছে চুপু। আবার অনেকেই বলছেন শুধু চুপু নয়, সেনা প্রধানও শেখ হাসিনার তুরুপের তাস। শেখ হাসিনার সেনা প্রধান যদি কোনো কারণে প্রেসিডেন্ট চুপুর ইশারায় সামরিক কু সংগঠিত করেন, তাহলে বিএনপি কি করবে? যে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর, যে বিএনপি ক্ষমতায় আসবেন বলে বারবার নির্বাচন চাইছে, যে বিএনপি আগামী দিনে ধরে নিয়েছে তারা ক্ষমতায় বসবে, একবার সামরিক কু হলে, সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে মিশরের আদলে আব্দুল ফাত্তাহ আল সিসির মতো, বিএনপির এই স্বপ্ন কি দুমড়ে মুচড়ে যাবে না? কেন যেন মনে হচ্ছে বিএনপির এই ডাকসাইটে বড় বড় নেতারা আবারও সেই ভুলটা করছেন, যে ভুলগুলো 1/11 তারা করেছেন। 1/11 বিএনপির ভুলগুলো একদম চোখে বসে বসে দেখেছি, কারণ তখন আমি গণমাধ্যম কর্মী এবং বিএনপি মালিকানাধীন একটি টেলিভিশনে কাজ করেছি। ধরুন না, আমি বলে দিচ্ছি চ্যানেল 1 রাজনীতির বহু কলকাঠি এখান থেকে নড়েছে, নিজ চোখে দেখেছি। বিএনপি চাইলে 1/11কে ট্যাকল করতে পারত, কিন্তু বিএনপির মধ্যে বিশ্বাসঘাতকরা সেই সুযোগটি বেগম খালেদা জিয়াকে দেয়নি। কেন যেন মনে হচ্ছে তারেক রহমানকে বিএনপি সেই বিশ্বাসঘাতকরা সেই সুযোগটি দিচ্ছে না, দেশ আবার চলে যাচ্ছে অন্ধকারের দিকে। এখনো তারেক রহমান চাইলে পারেন, কিন্তু তারেক রহমান কিভাবে চাইবেন, বাস্তবায়ন কারা করবেন? তার উপদেষ্টারা বা তার রাজনৈতিক কি বলবো যারা সিনিয়র নেতা, তারা কি বুদ্ধি দিচ্ছেন আর কি বুদ্ধির বাস্তবায়ন তিনি করছেন আমি ঠিক বুঝতে পারছি না। তবে কেন যেন মনে হচ্ছে তারেক রহমানকে অন্ধকারে রেখে দেশটাকে অন্ধকারে নিতে চাইছে বিএনপিরও কিছু বিশ্বাসঘাতক, যারা আওয়ামী লীগ আমলে বেশ সুবিধাবাদী ছিলেন বা সুবিধা পেয়েছে। তারা কারা নিঃসন্দেহে আপনারা খুঁজে বের করবেন। কিন্তু যদি এই দেশে প্রফেসর ইউনূসের বিদায় ঘটে কিংবা প্রফেসর ইউনূস চলে যায়, এই দেশ যে ভয়ঙ্কর এক অন্ধকারে যাবে, আমাদের জুলাই বা বিপ্লব যে ব্যর্থ হবে নিঃসন্দেহে বলা যায়। এবং আজকে যারা ক্ষমতাসীন হয়েছেন, প্রচুর অর্থের মালিক হয়েছেন, ঠিক আওয়ামী লীগের মতো তাদেরও পরিণতি হবে। তারা এই পয়সা হজম করতে পারবেন না। প্রিয় দর্শক, এখন যদি হাসিনার পেতত্তারা, ওপারের টিকটিকিরা সম্মিলিত হয়ে বা দেশীয় ষড়যন্ত্রকারীরা সম্মিলিত হয়ে আবার কোনো একটি কু ঘটিয়ে বাংলাদেশের মস্তক কেড়ে নেয়, সবচেয়ে বড় বিপদে পড়বে কারা? খেয়াল করবেন, প্রথমেই পড়বে বিএনপির জিয়া পরিবার, আর দ্বিতীয়ত জামাত ইসলাম এবং এনসিপির নেতারা যারা এই বিপ্লব সংগঠন বা সংগঠিত করেছে। কারো কি পিঠ বাজবে? বাঁচার কোনো সুযোগ আছে? একেবারে নেই। আমরা যখন বুঝতে পারছি যে আমাদের বিপরীতে একটি বড় শক্তিশালী শত্রুপক্ষ রয়েছে, বিশাল 140 কোটি মানুষের বিশাল মানচিত্রের একটা দেশ আমাদের শত্রু, এবং তারাই ফ্যাসিস্টকে লালন পালন করছে, তারা সুযোগের অপেক্ষায় রয়েছে, তাহলে সেই সুযোগগুলি তাদের কেন তুলে দিচ্ছে? কেন নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে? আমরা দেখছি সাম্য হত্যা নিয়ে রাজনীতি শুরু হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে রাজনীতি শুরু হয়েছে। আমরা দেখছি মাহফুজ যে গোত্র থেকে বেরিয়ে এসেছেন, সেই গোত্রের বিরুদ্ধে নতুন করে ন্যারেটিভ তৈরি করে রাজনীতি করতে চাইছেন। আমাদের ছাত্ররা, এনসিপি নেতারা কখন কি বলছেন কিছু বুঝতে পারছি না। যাদের উপর মানুষের এত ভরসা ছিল, যাদেরকে জীবন্ত কিংবদন্তির আসনে বসানো হয়েছে, আজ তারা সবচেয়ে বিতর্কিত একটি জায়গায় দাঁড়িয়ে গেছে। তাদের জনসমর্থন ক্রমান্বয়ে কমছে। বাংলাদেশ সঠিক পথে আছে না ভুল পথে আছে আমাকে বলতে হবে না, কম বেশি আপনারা বুঝতে পারছেন।
এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা সার্জিস আলম তিনি বলেছেন যে আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত বাংলার মাটি থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন না হবে। তো আসেন আমরা এই পোস্টটাকে একটু বিশ্লেষণ করি যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব কিনা। আমি 5টা পয়েন্টের উপরে আলোচনা করব যে এই 5টা বিষয় যদি বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা যায় তাহলে কিন্তু আওয়ামী লীগ নিশ্চিহ্ন করা সম্ভব, কারণ এইটার উপরেই ডিপেন্ড করতেছে আওয়ামী লীগের কামব্যাক করার সময়সূচি। তো প্রথমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য দুটি প্রতিষ্ঠানকে নিশ্চিহ্ন করতে হবে, একটা হচ্ছে ডেইলি স্টার আর একটা হচ্ছে প্রথম আলো। এটি শুধু আমার কথা না, এটি যারা রাজনৈতিক বিশ্লেষক, যারা মিডিয়াতে কথা বলে তাদের কথাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা বারবার কিন্তু বলে ডেইলি স্টার এবং প্রথম আলো এরা হচ্ছে আওয়ামী লীগের মূল পৃষ্ঠপোষক এবং বাংলাদেশে যতগুলি জঙ্গি নাটক সহ বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করেছে, তার দাবিদারি করেছে এই ডেইলি স্টার এবং প্রথম আলো। এখন মূল পয়েন্ট হচ্ছে যে প্রথম আলো এবং ডেইলি স্টারকে রেখে আপনি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবেন না। তাহলে এনসিপি নেতা বা অন্য কেউ যতই চেষ্টা করুক যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবো, এই দুটি প্রতিষ্ঠান ব্যতি রেখে তাহলে এটি অসম্ভব। এটি আওয়ামী লীগের একটা উইংস বা এটি শাখা আমরা বলতে পারি। এরপর আসেন 2 নম্বরে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার আগে আরেকটি প্রতিষ্ঠান নিশ্চিহ্ন করতে হবে, সেটা হচ্ছে ওডিসি এবং সায়ানট। ওডিসি এবং সায়ানটের মাধ্যমে আওয়ামী লীগ কিন্তু বারবার ফিরে আসে, কারণ এখানে যারা কর্মরত বা এইটার সাথে এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তারা বেশিরভাগই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা তারা কিন্তু পালন করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি ওডিসি এবং সায়ানটকে বিলুপ্ত করতে পারবেন কিংবা নিশ্চিহ্ন করতে পারবেন? যদি আপনার প্রশ্ন থাকে, উত্তর থাকে যে না ভাই আমি ওডিসি এবং সায়ানটের মতো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে পারবো না, তাহলে পরে এই যে সার্জিস আলম যেটা চাচ্ছে এর স্পেসিফিক অ্যান্সার হচ্ছে আপনি তাহলে আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করতে পারবেন না, কারণ এটিও আওয়ামী লীগের একটি উইংস বা শাখা। এরপর বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হলে পারে 3 নম্বরে আরেকটা জিনিসকে নিশ্চিহ্ন করতে হবে, সেটা হচ্ছে শাহবাগী। শাহবাগীরা 95% হচ্ছে আওয়ামী লীগপন্থী। শাহবাগীরা এরা বিশেষ করে বামপন্থী। তো সুতরাং শাহবাগীরা বারবার কিন্তু আওয়ামী লীগের পক্ষে ফিরে আসার চেষ্টা করে এবং আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য শাহবাগীরা একটা ব্যাপক ভূমিকা কিন্তু পালন করে। আপনারা জানেন যে তারা অত্যন্ত পারদর্শী, ব্লগ লেখাতে, নিউজ করাতে সহ বিভিন্ন বিষয়ে তারা কিন্তু খুব পারদর্শী। বিশ্বের দরবারে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য কোথায় লবিং টবিং করতে হবে এটা শাহবাগীরা কিন্তু খুব ভালো করে জানে। আন্দোলন যখন হয়, আন্দোলনের সামনে শাহবাগী নারীরা একেবারে বুক পেতে দাঁড়িয়ে থাকে। তো সুতরাং শাহবাগীদেরকে যদি আপনি নিশ্চিহ্ন করতে না পারেন, আওয়ামী লীগকে কিন্তু নিশ্চিহ্ন করা সম্ভব না, কারণ শাহবাগ এবং আওয়ামী লীগ একে অপরের সম্পূরক। এরপর আসেন 4 নম্বর, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার আগে আরেকটি জায়গা নিশ্চিহ্ন করতে হবে, সেটি হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠান। আওয়ামী লীগের প্রতিষ্ঠান কি আপনি নিশ্চিহ্ন করতে পেরেছেন? না, বরঞ্চ সেই প্রতিষ্ঠান থেকে মাসরা নিয়ে সেগুলো দিব্যি চলতেছে বাংলাদেশে। তো সুতরাং আপনি যতই ক্যামেরার সামনে বলেন না কেন যে আওয়ামী লীগ যতক্ষণ না পর্যন্ত বা যতদিন পর্যন্ত নিশ্চিহ্ন না হবে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, এটি কেমন কথা? একদিকে আপনি আওয়ামী লীগের অর্থনীতিকে শক্তিশালী করবেন, আরেকদিকে বলবেন যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা হবে, এটি ইম্পসিবল। কারণ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠান বাংলাদেশে আছে এগুলি খুবই শক্তিশালী প্রতিষ্ঠান। আমরা যদি এস আলম গ্রুপ থেকে বলি, বাংলাদেশের হিউজ বড় বড় প্রতিষ্ঠান আওয়ামী লীগের দখলে এবং এই প্রতিষ্ঠান থেকে যে অর্থ পাই এই অর্থের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের ভিত অনেকটাই শক্তিশালী হচ্ছে। তো যার ফলে আমরা এখানে স্পষ্ট বলতে পারি বিশ্লেষণ করে যে আওয়ামী লীগকে নির্মূল করা বা নিশ্চিহ্ন করা ইম্পসিবল। আওয়ামী লীগকে যদি আপনার নিশ্চিহ্ন করতে হয় তাহলে 5 নম্বরে আপনাকে ইন্ডিয়ার সাথে মোকাবেলা করতে হবে। ইন্ডিয়ার সাথে মোকাবেলা করা আমাদের রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না, কারণ আমাদের দেশে যে সমস্ত বড় দল আছে তারা সবাই ইন্ডিয়ার কোলে ওঠার জন্য বা ইন্ডিয়ার সাথে সখ্যতা করার জন্য লাইন ধরে আছে। এও বলতেছে আমরা ইন্ডিয়ার শত্রু না, আমরা ইন্ডিয়ার বন্ধু। তো ইন্ডিয়া অনেকে বলে থাকে যে আওয়ামী লীগ যদি একটি দল হয় তাহলে এই দলের হেডকোয়ার্টার হচ্ছে ইন্ডিয়া, কারণ আমরা 5 আগস্টের পর দেখতে পেরেছি যে আওয়ামী লীগের অধিকাংশ নেতাদেরকে আশ্রয় দিয়েছে কিন্তু ইন্ডিয়া। দর্শক, প্রশ্ন উঠেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি আওয়ামী লীগের লোকজনকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে? ভেতরে ভেতরে সরকারের মধ্যে থাকা কিছু উপদেষ্টারা কি সত্যি সত্যি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন? এর আগে আমরা আলোচনা করেছিলাম যে নির্বাচন পিছিয়ে যত দেয়া হবে তত আওয়ামী লীগের লাভ হবে, তাতে করে আওয়ামী লীগের যে ভুল, আওয়ামী লীগের যে দুর্নীতির ইতিহাস সেগুলো মানুষ দ্রুত ভুলে যাবে, আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে পরোক্ষভাবে হলেও আওয়ামী লীগের পক্ষেই চলে যাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারটা। যদিও নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা ঠিক সময় হওয়ার ব্যাপারে আর আওয়ামী সংশ্লিষ্টতা আসবে না, কারণ সরকার ইতিমধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দিয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলেই মনে হচ্ছে। সেরকম পরিস্থিতিতে আবারও 2টা প্রসঙ্গ নিয়ে ব্যাপারগুলো সামনে আসলো, বিশেষ করে একটা প্রসঙ্গ নিয়েই সামনে আসলো যে আওয়ামী লীগের লোকজন কিংবা আওয়ামী আমলে সুবিধাপ্রাপ্ত লোকজনকেই আবারও নতুন
করে সরকারের উপদেষ্টারা বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন কিনা, এবং যত ধরনের বাইরে যত কিছু দেখা যাচ্ছে, ভেতরে ভেতরে আসলে সরকারের ভেতরে আওয়ামী লীগের লোকজন প্রচুর রয়েছেন, তার বহু উদাহরণ আমরা একের পর এক পাচ্ছি। আওয়ামী লীগের বহু নেতা সেফ এক্সিট করতে পেরেছেন দেশ থেকে, এবং 5 আগস্টের অনেক পরে অনেক নেতা চলে যেতে পেরেছেন। সর্বশেষ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলে যেতে পেরেছেন। সব মিলিয়ে সরকারের ভেতরেই যে আওয়ামী লীগের পক্ষে সিগন্যাল দেওয়া, আওয়ামী লীগের পক্ষে কাজ করার লোকজন আছে, ঘুমিয়ে আছে, সেটা স্পষ্ট বোঝা যায়। আদতে ভেতরের ঘটনাটা কি, সেই আলোচনাটা করব, এবং সেই ক্ষেত্রে একজন সাংবাদিকের কিছু উন্মোচন করা খোলসের বর্ণনা দেব। এই ভিডিওতে থাকবেন আমাদের নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সরকার কি আওয়ামী লীগের পক্ষে কোনো কাজ করছে কিনা। অনেকগুলো প্রসঙ্গেই এই ব্যাপারটা আসে। যেমন একটা প্রসঙ্গ এসেছে, সেটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের 50 কোটি টাকার ভাড়া ফাঁকি নৌ পরিবহন মন্ত্রণালয়ের, এবং সেই কর কমিশন দেওয়ার ফলে যে দুর্নীতিটা করা হয়েছে, সেই দুর্নীতিটা যে কোম্পানির জন্য করা হয়েছে, সেই কোম্পানিটা আওয়ামী লীগের আমলে সব থেকে সুবিধাভোগী কোম্পানিগুলোর একটি কোম্পানি, এবং বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের একটি শিল্প প্রতিষ্ঠান। যে প্রসঙ্গটা তুলে এনেছেন সাংবাদিক জুলকারনাইন সাহেব, চট্টগ্রাম বন্দরে মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে কাগজ জালিয়াতি করে কিংবা সই জালিয়াতি করে এই ব্যাপারগুলোকে প্রচার করা হচ্ছে। আদতে সেটা না। জুলকারনাইন সাহেব বলছেন যে কাগজ জালিয়াতি করা কিংবা সই জালিয়াতি করার কোনো ঘটনা ঘটেনি। সেই ঘটনাটা যেটা ঘটেছে সেটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিংবা ঊর্ধ্বতন ব্যক্তি, নৌ পরিবহন উপদেষ্টা, সচিব, এরাই এই কাজগুলো করেছে। সেই প্রফেসর ইউনূস এমন কি করলেন যে তার কাছে এখন বন্দরের ব্যাপারে আমরা ভরসা করতে পারছি না? গার্মেন্টস সেক্টর কি বিদেশিদের কারণে ডেভেলপ করে নাই? বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে যারা রাজনীতি করে, এই রাজনীতিক বিনিয়োগ, লুটপাট, বাণিজ্যের একটা কেন্দ্র হচ্ছে চট্টগ্রামের বন্দর। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি কিছু লুটেরার কাছে বাংলাদেশ বর্গা দিব? বর্তমানে চট্টগ্রামে আপনার দেখলাম যে প্রফেসর ইউনূস এখানে এসেছেন এবং চট্টগ্রাম বন্দর ভিজিট করেছেন। তো এটা নিয়ে বেশ কিছু আলোচনা চলছে যে আমরা কি আমাদের দেশের বন্দর কি বিদেশিদের হাতে তুলে দিচ্ছি কিনা, এরকম বেশ কিছু আলোচনা চলছে। দেখেন, এই ধরনের বামপন্থী পুরাতন আমলের চক্রান্ত, ষড়যন্ত্র খোঁজার রাজনীতি এর আগে ইতিমধ্যে আমরা দেখেছি। আপনাদেরকে এক্সাম্পল দেই যে বাংলাদেশে যখন ইন্টারনেটের লাইন নেওয়া হয়, ফাইবার অপটিক্যাল কেবল সমুদ্রের নিচ দিয়ে নেওয়া হচ্ছিল, তখন কিন্তু যারা নিচ্ছিলেন তারা বলছেন যে বঙ্গোপসাগরে বাংলাদেশের টোটাল ইন্টারনেট কানেকশনের যে লাইন, এটা আমরা ফ্রি করে দেব। তখনও বাংলাদেশে এই কিছু ষড়যন্ত্রকারীরা এটা করতে দেয় নাই। না দেওয়ার পরে কি হয়েছে, বাংলাদেশে সেই ইন্টারনেট কানেকশনের জন্য টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে লাইন টানতে হয়েছে। এই জন্য ষড়যন্ত্র খোঁজার এই রাজনীতি বন্ধ করতে হবে। পৃথিবীতে যে সকল দেশ উন্নত হয়েছে, দেখেন আমেরিকার সাহায্য নিয়ে কি ভিয়েতনাম আজকে উন্নত হচ্ছে না? যেই ভিয়েতনামে তারা 60-এর দশকে যুদ্ধ করেছে, দেশটা ধ্বংস করে দিয়েছে। যেই জাপানে পারমাণবিক অস্ত্র ফেলেছে আমেরিকা, হিরোশিমা এবং নাগাসাকি দুইটা শহরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সেই জাপানের সাথে সবচেয়ে বড় বিজনেস পার্টনারশিপ কার? আমেরিকা। অতএব কোরিয়া আজকে কাদের সাহায্য নিয়ে উন্নত হয়েছে? সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান কাদের সাহায্য নিয়ে আজকে উন্নত হয়েছে? দক্ষিণ কোরিয়া কাদের সাহায্য নিয়ে উন্নত হয়েছে? অতএব মনে রাখতে হবে, আমরা কি দিল্লির গোলামি করব? একটা ছোট লোক, একটা অতি দরিদ্র দেশের উপরে ভর করে চলবো? তার সাথে সীমান্ত বাণিজ্য করব? না দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার যে অর্থনীতিতে আমাকে সাহায্য করতে পারবে, প্রযুক্তিতে সাহায্য করতে পারবে, জবে সাহায্য করতে পারবে, আমার লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে বিদেশে নিতে পড়ালেখা করতে সাহায্য করতে পারবে, আমরা কাদের সাথে আসলে পার্টনারশিপটা করব? অতএব যখন ডিপি ওয়ার্ল্ডকে আপনার এই বন্দরের ম্যানেজমেন্ট, মালিকানা না, মাথায় রাখতে হবে এই বন্দরের মালিকানা কিন্তু বাংলাদেশের। এই বন্দরের ম্যানেজমেন্টের অংশটা হচ্ছে তারা দেখাশোনা করবে। এই দেখাশোনা করার এক্সাম্পল দেখেন, গ্রামীণ ফোন বাংলাদেশে শুরু করেছিল না, লাভ করতে পারে নাই তো, পর নরওয়ে থেকে কোম্পানিকে আনতে হয়েছে না, আনার কারণে কি হয়েছে, আমরা প্রযুক্তিতে, ফোনে, কমিউনিকেশনে আমরা ডেভেলপ করেছি। অতএব বুঝতে হবে যে দেশ হিসাবে আমি এখন কোথায় আছি, আমার এই ষড়যন্ত্র খুঁজে বাংলাদেশকে কি আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না পিছায়া যাবে? অতএব আমাদের যেখানে সচেতন থাকতে হবে, আমরা প্রযুক্তি চাই, আমরা বিনিয়োগ চাই, আমরা উন্নয়ন চাই, অংশীদারিত্ব চাই, সব চাই,
কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ যেন ভুলুণ্ঠিত না হয়, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন পর্যন্ত যেই প্রফেসর ইউনূসের হাতে পুরো বাংলাদেশটাকে তুলে দিয়েছি আমরা গত বছর আগস্ট মাসে, সেই প্রফেসর ইউনূস এমন কি করলেন যে তার কাছে এখন বন্দরের ব্যাপারে আমরা ভরসা করতে পারছি না, বাংলাদেশ বিমানটা কোথায় থাকবে সেটার ব্যাপারে ভরসা করতে পারছি না। আসল বাস্তবতা এগুলো না, এগুলো হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে যারা রাজনীতি করে, এই রাজনীতিক বিনিয়োগ, লুটপাট, বাণিজ্যের একটা কেন্দ্র হচ্ছে চট্টগ্রামের বন্দর। অতএব বাংলাদেশে যেই 16 বছর ফ্যাসিবাদ লুটপাট করে এই বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা খেয়েছে, নতুন রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসতে বিভোর, তাদের শ্রমিক নেতারা, তাদের মালিক পক্ষরা চট্টগ্রাম বন্দরকে কর্পোরেট হতে দিতে চায় না। তারা এটাকে পেশাধারিত্বের ভিত্তিতে চলুক, সেটা হতে দিতে চায় না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি কিছু লুটেরার কাছে বাংলাদেশ বর্গা দিব, না বাংলাদেশটাকে আমরা কর্পোরেশনে নেব, পেশাদারিত্বে ফেরায় নিয়ে যাব, সারা দুনিয়ার সাথে আমরা কম্পিট করব, দুবাইয়ের সাথে কম্পিটিশন করব, সিঙ্গাপুরের সাথে কম্পিটিশন করব, বেইজিংয়ের সাথে করব, ক্যালিফোর্নিয়ার সাথে করব, আমরা কোথায় নিতে চাই? অতএব সেই জায়গায় প্রফেসর ইউনূসের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করছি এটা রাইট ডিসিশন এবং বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেখানে যেখানে ডেভেলপ করবার সুযোগ আছে, ইনক্লুডিং আমাদের বিমান, আমাদের যে এয়ারপোর্ট সিস্টেম, এগুলোকে ডেভেলপ করে দুনিয়ার মানে নিতে হবে এবং সারা দুনিয়াতে এটা আছে। আপনি দেখবেন যে ব্রিটেনে টেলিকমিউনিকেশন ইন্টারনেট সিস্টেমে এখন চায়না বিনিয়োগ করছে, তার 5G সিস্টেমটা চায়না বিনিয়োগ করতে চায়, সরকার এটা আলোচনা করছে। তাহলে ব্রিটেন যদি চায়নাকে অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে আমরা কেন আমেরিকাকে অথবা আরেকটা মধ্যপ্রাচ্যের কোম্পানিকে করতে পারবো না? এগুলো তো আমরা করছি অলরেডি, বিভিন্ন সেক্টরে ইতিমধ্যে এগুলো হয়েছে। গার্মেন্টস সেক্টর কি বিদেশিদের কারণে ডেভেলপ করে নাই? গার্মেন্টস সেক্টরকে আমরা নিজেরা ডেভেলপ করেছি। অতএব সেই জায়গাতে মাথায় রাখতে হবে, বাংলাদেশকে উন্নত করতে হলে সারা দুনিয়ার সাথে আমার একটা অংশীদারিত্ব দরকার। আমাকে মাথায় রাখতে হবে অংশীদারিত্বের পাশাপাশি আমার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কিনা। যারা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছেন, আপনারা দেখবেন এখন পর্যন্ত আমরা ভয় পাবার মতো, আশঙ্কিত হবার মতো কোনো তথ্য কারো কাছ থেকে এখনো পাইনি। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখাবো না কোনো ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।